নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী সুন্দর গল্প। আজকের গল্প শাক ভাতের দাম। গল্পটি শুনে ভালো লাগলে বন্ধুদের কাছে আবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। কুরোরাম গরিব মানুষ। কচু ঘেঁচু বিক্রি করে কোনো ক্রমে তার দিন চলে যায়। তার বড়ই কষ্ট। যে জমিতে কচু ঘেঁচু ফলায় তাও তার নিজের নয়, পতিতপাবন ঘোষ মহাশয়ের। পতিতবাবু জমি অর্থাৎ বাগানে কুরোরামের বাবা হরিরাম মালির কাজ করতেন। তার মাইনে ছিল 13 টাকা। বাপের কাজটাই করে আসছে কুরোরাম। তার মাইনে ছিল 150 টাকা। তা পতিতবাবুর অবর্তমানে তার 3 কুলে কেউ নেই বলে বড়সড় বাড়ি আর 5 বিঘের বাগান বাড়িটা এমনিতেই পড়ে আছে। কুরোরামের বেতনও বন্ধ। এখন কুরোরাম খায় কি আর পরেই বা কি, এ নিয়ে ভারী চিন্তা। ওদিকে গায়ের মাতব্বরেরা তাকে ডেকে পাঠিয়ে সাপ বলে দিয়েছে ওই জমি আর বাড়ি এখন সরকার বাহাদুরের। সরকার এই সম্পত্তি নিলামে তুলে বিক্রি করে দেবে। সুতরাং কুরোরাম যেন অন্নপন্থা দেখে। কুরোরামের ভীষণ চিন্তা। বাগানের ফল পাকড় কচু ঘেঁচু বিক্রি করে যাওয়া দিন চলছিল, এবারে সেগুড়ে বালি। যতদিন নিলামে না উঠছে ততদিনই যা একটু মাথা গোঁজার জায়গা। এরপরে তাকে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। ভেবে ভেবে কুরোরাম ভারী দুর্বল হয়ে পড়েছে। ভাগ্য ভালো তার সংসারে কেউ নেই। বাবা মা গত হওয়ার পর একা বোকা সে পড়ে আছে। সংসার করবার যে ইচ্ছে হয়নি তা নয়, তবে সংসার পাতলে আরও দুর্ভোগে পড়তে হতো তাকে। কুরোরাম একদিন সকালে দেখতে পেল একজন উলোঝুলো লোক বাগানে কি যেন খুঁজে বেড়াচ্ছে। এ বাড়ির কোথাও পাহারাদার নেই, কুরোরামেই মালিক। আর সেই মালিক, সেই যা কিছু দেখে শুনে রাখে, তবে কি না তেমন রোখাচোখা লোক নয়, নিরীহ মানুষ, গরিবতা যেমন হয় আর কি। কুরোরাম লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল, কি খুঁজছেন বাবা মশাই? লোকটার পরনে ছেঁড়া পাজামা, গায়ে একটা জড়ানো তেলচিটে কালো কোট। বোধ হয় এক সময় উকিলের কোটেই ছিল। লোকটার সাদা দাড়ি গোঁফ, এক মাথা এলোমেলো চুল। বলল, কুরোনোই আমার স্বভাব বুঝলে। এই দেখো, দুটো পাথরের টুকরো, একটা পুরনো পেরেক আর পুরনো কাগজ কুড়িয়ে পেয়েছি। তা এগুলো কোন কাজে লাগবে? লোকটা উদাস গলায় বলল, কোনটা কোন কাজে লেগে যায় কে বলতে পারে। আমার বাবু কোনো জিনিস ফেলনা বলে মনে হয় না। কুরোরাম ভাবল, লোকটা পাগলই হবে, এ গায়ের লোক নয়। না হলে সে চিনতে পারত। কুরোরাম তাই নিজের কাজে গেল। একটা বড় মানকচু, কিছু শাক, কয়েকটা ডাসা পেয়ারা এসব নিয়ে বাজারে চলে গেল এবং চট পেতে বিক্রি করতে বসল। বিক্রিবারটা শেষ করে যখন বাড়ি ফিরল তখন দুপুর। এসে দেখল বুড়ো মানুষটা তারই দাওয়াতে বসে একটা খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখে বড়ই কষ্ট হলো তার। নরম গলায় ডেকে বলল, বাবা মশাই, কিছু খাওয়া হয়েছে? বুড়ো একটা হাই তুলে বলল, না বাবা, খেতে তো কেউ আমাকে ডাকে না, তাই আমার প্রতিদিন খাওয়াই হয় না। তা আমরা বড্ড গরিব, দুটো ভাত রাঁধবো? তা সে তো বেশ ভালো কথা, করো। কুরোরাম কাঠকুটো জেলে মোটা চালের ভাত, একটু লাউ শাক রান্না করলো। এর বেশি সাধ্য তার আর নেই। বুড়ো মানুষটা তাই খেলো ভারী তৃপ্তি করে। মুখখানা হাসিতে খুশিতে তার একেবারে মাখামাখি।
ভাতের পর এক ঘটি জল খেয়ে ঢেকুর তুলে বলল, ওহ, একেবারে ভোজবাড়ির খাওয়া হয়ে গেল হে। আজ তাহলে আসি বাপু। তা আসুন গিয়ে। লোকটা চলে যাওয়ার পর কুরুরাম দেখল দাওয়ায় এক কোণে পুরনো জিনিসগুলো ফেলে রেখে চলে গেছে। কোনো কাজের জিনিস নয়, কয়েকটা কাগজ, একটা পেরেক, দুটো পাথর। কাগজগুলো উল্টে পাল্টে একটু দেখল কুরুরাম। পতিতবাবু তাকে অবসর সময়ে একটু একটু পড়াতেন, অক্ষর জ্ঞান তার আছে। দেখল কাগজে বাংলা হরফেই কিছু লেখা আছে, আর কাগজগুলোতে সরকারি সিলমোহরও রয়েছে। বহু কষ্টে খানিকটা সে উদ্ধার করতে গিয়ে কুরুরামের চোখ কপালে উঠল। সর্বনাশ, এ তো রীতিমতো একটি দানপত্র বলেই মনে হচ্ছে। পতিতপাবন ঘোষ সব কিছু যে স্বয়ং এই কুরুরাম বিশ্বাসকে দিয়ে গেছেন। কুরুরামের ব্যাপারটা মোটেই বিশ্বাস হলো না। হয় সে স্বপ্ন দেখছে, নইলে কেউ তার সঙ্গে রসিকতা করছে। এ আর কি সত্যি হতে পারে? শুনলে লোকে যে ঢিল মারবে। ভয়ে ভয়ে কুরুরাম কাগজগুলো ঘরের কুলঙ্গিতে লুকিয়ে রেখে দিল। মোড়ল মাতব্বরেরা টের পেয়ে এলে তার কপালে কষ্ট আছে। বাকি দিনটা কুরুরামের ভারী আনমনে চলে গেল। রাতেও তেমন ঘুম হলো না। রাত শেষে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, একবার রাধেশ্যাম রায় মহাশয়ের কাছে গেলে হয় না? রাধেশ্যাম বড় ন্যায়নিষ্ঠ লোক, পুজো পাঠ না করে জলগ্রহণ করে না, দান ধ্যানও যথেষ্ট। তিনি পতিতবাবুর বন্ধুও ছিলেন। সন্ধেবেলাতেই কাগজগুলো নিয়ে খুব ভয়ে ভয়ে গিয়ে রাধেশ্যামবাবুর বাড়িতে গিয়ে হাজির হলো। তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। রাধুবাবু বারান্দায় বসে পাখিদের দানা দিচ্ছিলেন। তাকে দেখে বলল, কি খবর রে? আগে বড় দরকারে আসা। যদি কষ্ট করে এই কাগজগুলো একটু দেখেন। রাধুবাবু কাগজগুলোকে নিয়ে চশমা এঁটে মন দিয়ে দেখলেন। তারপর অবাক হয়ে বললেন, এ যে আরও অবাক কাণ্ড রে। কুরুরাম হাত জোর করে বলল, আগে কাণ্ডখানা বুঝতেই আপনার কাছে আসা। মনে হচ্ছে আমার সঙ্গে কেউ রসিকতা করছে। রাধুবাবু মাথা নেড়ে বললেন, তোর মতো লোকের সঙ্গে রসিকতার জন্য কেউ আছে? তবে আমার কাছে এসে ভালো করেছিস। এ কাগজ মোড়ল মুরব্বীদের হাতে পড়লে সেগুলোকে ফেলে দিত। পরদিনেই চণ্ডী মণ্ডপে গায়ের মাথারা সব জড়ো হলো। প্রথমে খুব চেঁচামেচি হলো, এ কাগজ জাল। কুরুরাম সকলের চোখে ধুলো দিয়ে এত বড় সম্পত্তি গায়েব করতে চাইছে, লোকটা বরাবরের জন্যই মিটিমিটে শয়তান ইত্যাদি। রাধুবাবু বিচলিত হলেন না, বললেন, এই উইলে দুজন জবরদস্ত সাক্ষীও আছে। একজন কমলেশ্বর গাঙ্গুলি, অন্যজন বিষ্ণুপদ রায়চৌধুরী। তাদের ডাকা হোক। কমলেশ্বর গাঙ্গুলি প্রাচীন জমিদার বংশের উত্তরপুরুষ, লেখাপড়া জানা লোক আর ভারিক্কি স্বভাবের। বিষ্ণুপদবাবু নিজে একজন উকিল, ইদানিং শরীর ভালো নয় বলে প্র্যাকটিস সেরে গায়ে এসে বিশ্রাম নিচ্ছেন। দুজনেই এবেলায় এসে বললেন, হাঁ তো, এই উইলের আমরাই সাক্ষী। পতিতবাবু সজ্ঞানে এই দানপত্র আমাদের সামনেই সই করেছেন, তবে কথাটা প্রকাশ করতে নিষেধ করে গেছেন, পাছে কুরুরামের ওপর সবাই খড়গহস্ত হয়ে ওঠে। এতেও মজলিসি সভা সহজে ঠান্ডা হলো না। অনেক বাগবিতণ্ডা চলল। কেউ কেউ এমন বলল, কুরুরামের মতো অপদার্থকে অত টাকা সম্পত্তি দেওয়া ঠিক হবে না, ওকে 2-4 হাজার টাকা দিয়ে বিদায় করে দেওয়া হোক। কিন্তু রাধুবাবু, কমলবাবু আর বিষ্ণুবাবু বেঁকে বসলেন। তারা বললেন, অন্যায় বিচার কিছু হলে তারা ছেড়ে কথা কইবেন না।
কুরোরাম আগাগোড়া হাত জোর করে টালুমালো চোখে চেয়ে এই বিতণ্ডা শুনছিল। মাতব্বরেরা যা বলেন তার বিরুদ্ধে কথা কওয়ার তার আস্পর্ধা তো নেই। শেষ অবধি সভা রায় দিল, না, ন্যায্য বিচারে এ সম্পত্তি কুরোরামেরই প্রাপ্য। তাকে বঞ্চিত করলে মহা অধর্ম হবে। বিষ্ণুবাবু আগ্রহী হয়ে বললেন, এই দানপত্রের আসল কাগজ বের করে সম্পত্তির ন্যায্য অধিকারীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমিই নিলাম। নইলে দুর্বলের পক্ষে এত দায়িত্ব সামাল দেওয়া মুশকিল হবে। কুরোরাম বাড়িতে ফিরে হাউ হাউ করে একা একা অনেকক্ষণ কাঁদল। সেই বুড়ো মানুষটা যেখানে বসেছিল সেখানে গড় হয়ে প্রণাম করল। দুটো শাক ভাতের যে এত দাম তা কে জানতো।